নমস্কার, সবাইকে স্বাগত আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। অনেক স্টাডি করে দেখা গেছে যে আমাদের পরিবারে বহু মানুষের একটা সমস্যা হয়, যেটা হচ্ছে মূলত স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড, অর্থাৎ আমাদের চলতে ফিরতে গেলে, উঠতে বসতে গেলে, শুতে গেলে সমস্যা হয়। তো অনেকে এটাকে স্বাভাবিক ব্যথা মনে করে বা মোচড় লাগা ব্যথা মনে করে বা কোনোভাবে হয়তো কোনো ভারী লোড তুলতে গিয়ে, কোনো ওজনদার কোনো বস্তু সেটা তুলতে গিয়ে পিঠের আঘাত বা মাসল পেইন বলে মনে করেন, কিন্তু আদতে দেখা যাচ্ছে যে সেটা অন্য কিছু। আজকে আয়ুর্বেদে তার সমাধান আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। রোগের নাম হচ্ছে, মানে মেডিকেল টার্ম হচ্ছে স্পাইনাল স্টেনোসিস। এই সমস্যাটা কি হয় এবং তার ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে, আগে এটা আমরা জানি, তারপরে সমাধান, আয়ুর্বেদিক সমাধান শুনব, আর ডেফিনেটলি আপনাদের ফোনও নেব যাদের এই ধরনের সমস্যা রয়েছে। আমি স্বাগত জানাবো এনবিপি ইউনানির তরফে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। স্বাগত ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। স্পাইনাল স্টেনোসিস এটা কি, কেন হয়, কাদের হয় এবং কি ধরনের সমস্যা মানুষ ফিল করে? দেখুন, স্পাইনাল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিসও একে বলা হয়ে থাকে। আমাদের যে স্পাইন রয়েছে, মানে আমাদের যে মেরুদণ্ড যেটা রয়েছে, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ভার্টিব্রা রয়েছে, ছোট ছোট হাড় রয়েছে। এই হাড়গুলো দিয়ে, ছোট ছোট হাড়গুলো দিয়ে আমাদের সম্পূর্ণ স্পাইনটা তৈরি হয়েছে। এবার এই যে ভার্টিব্রাগুলো, এই যে ছোট ছোট হাড়গুলো, তার ভেতরের যে স্পেসটা, এটা তো এরকম নয় যে ভেতরটা ফাঁপা, হাওয়া যাচ্ছে, এরকম তো নয়। ভেতরের যে স্পেসটা, সেটা অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটা সরু হয়ে যাচ্ছে, বা বাই বার্থ থাকে যে ভেতরের স্পেসটা একদমই সরু হয়ে আছে, সেটাকে স্টেনোসিস বলা হয়ে থাকে। এই যে ভেতরের আপনার যে জায়গাটায় মজ্জা থাকে, সেই জায়গাটা যদি আপনার সরু থাকে, সেটা কিন্তু আপনার নার্ভগুলো, যেটা তার ভেতর দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে, তার উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, সেখান থেকে একটা ব্যথা আপনার সৃষ্টি হতে পারে। এই স্পাইনাল স্টেনোসিস মেইনলি ঘাড়ে আর কোমরে, এই দুটো জায়গাতেই দেখা দেয়। আমাদের যে ভার্টিব্রার যে কলামটা রয়েছে, মানে একটা মালার মতো যে রয়েছে, সেখানে আমাদের যে ছোটো ছোটো ভার্টিব্রাগুলো, সেগুলোর মধ্যে ভেতরের স্পেসটা যদি কম হয়ে যায়, সেটা আপনার একটা প্রথমত তো আপনার যে নার্ভগুলো রয়েছে তার উপর একটা এফেক্ট করবে। নার্ভের রক্ত সঞ্চালন আপনার সঠিকভাবে হবে না, নার্ভের একটি সমস্যা আসবে। শুধুমাত্র আপনার স্টেনোসিসের জন্য আপনার কোমরে বা ঘাড়ে আপনার ব্যথা হতে পারে। সে তার পরের স্টেজে আপনার ব্যথার পরবর্তী সময় দেখবেন যে হাতে বা পায়ে আপনার ঝিঝি ধরে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এই সমস্যাটিও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আফটার 50 এই সমস্যাটা আমরা খুব বেশি পরিমাণ দেখে থাকি। ইয়ং এজের মধ্যেও এটা দেখা যায়, যারা অনেকক্ষণ ধরে একই রকম পশ্চারের মধ্যে কাজ করছেন, সেটা দাঁড়িয়ে হোক বা বসে থেকে হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম স্পাইনাল স্টেনোসিসের সমস্যা আসতে পারে। আর দ্বিতীয়ত আরেকটি যেটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বাই বার্থ, জেনেটিক যেটাকে বলা হয়ে থাকে। খুব কম, তার পার্সেন্টেজ খুবই কম, জেনেটিকের সমস্যা যেটা, সেটা খুবই কম দেখা দেয়। এই স্পাইনাল স্টেনোসিস আপনার আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু সেটা গ্রো করতে থাকে, আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু ডেভেলপ করতে থাকে। আরেকটি সমস্যা যেটি হচ্ছে, আমাদের যে ভার্টিব্রাগুলো, তার মাঝখানে একটা কুশন প্যাডের মতো থাকে, নরম একটা কুশন প্যাডের মতো থাকে। সেটা যদি হার্নিয়েটেড হয়ে যায়, মানে সেটাও যদি ফুলে যায়, তাহলেও কিন্তু সেটা গিয়ে ভার্টিব্রার ভেতরের স্পেসটাকে আস্তে আস্তে সরু করে দেয়, একদম কম করে দেয়, যেখানে আপনার ব্লাড ফ্লো ঠিকভাবে হবে না, বা আপনার সেখান থেকে একটা ব্যথা আপনার কোমর থেকে পায়ের নিচের দিকে ব্যথাটা আপনি অনুভব করবেন। সায়াটিকা পেইনও সেরকমভাবেই আমরা দেখে থাকি, যে কোমর থেকে পায়ের দিকে আপনার ব্যথাটা নামছে। স্টেনোসিসের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে আপনার কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে ছড়াচ্ছে, বা ঘাড়ের থেকে আপনার হাতের দিকে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনার একটু অবশ হয়ে যাওয়া, বা একটু ঝিঝি ধরে যাওয়া, বা হয়তো আপনি পাটা আপনার ভারী মনে হচ্ছে, বা আপনি পায়ের নিচে হাত দিলে আপনি ফিল করতে পারছেন না। এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। না, কিন্তু আমাকে একটু বলুন যে এই যে যেখান থেকে আপনার ভার্টিব্রাগুলো যাচ্ছে, সেই যে ক্যানাল, এটা শুরু হয়ে যাচ্ছে কেন? মানে আলটিমেটলি তো মানুষের হাতে নেই, কিন্তু আপনি বলছেন যে যখন এজ 50 ক্রস করবে তখন এই ধরনের সমস্যাটা হয়। কেন হয়?
দেখুন, যখন এজ আমাদের বাড়তে থাকে না, তখন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অর্গান তার ফাংশন আস্তে আস্তে কম হতে থাকে। যে আমাদের বোনগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, বোন মেরো আস্তে আস্তে আপনার কম হতে থাকে। তো এটি একটি বয়সজনিত কারণের জন্য এটা মেইনলি হয়ে থাকে। আর যদি আপনার কোনো স্পাইনে যদি কোনো চোট লেগে থাকে, যে আপনার কোনো আঘাত লেগেছে আপনার স্পাইনের মধ্যে, কোনো অ্যাক্সিডেন্ট, খুব বড় অ্যাক্সিডেন্ট কিছু আপনার হয়েছে, তার সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে এটা আপনার স্পাইনটাকে সরু করে দিতে পারে। অবশ্যই এটা আমাদের হাতের মধ্যে একদমই নেই, কিন্তু আপনার যদি জেনেটিক হয়, যে আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যে মায়ের রয়েছে বা বাবার রয়েছে, বা তাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কারোর রয়েছে, সেখানে কিন্তু আপনাকে একদম প্রথম থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। আপনাকে প্রপারলি এভরি ইয়ার একটা করে অ্যাটলিস্ট এমআরআই করে চেক করতে হবে যে আপনার স্টেনোসিসের সমস্যা আপনার মধ্যে আসছে কিনা। এবার হচ্ছে আসি প্রশ্নে, যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট কিভাবে করবে। কিন্তু তার আগে একজন ফোনে আছেন, তার ফোনটা আমরা অ্যাটেন্ড করে নিই। আপনারা ফোন করতে থাকুন যদি সত্যি এই ধরনের ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা বা পিঠে ব্যথায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পেছন দিককার মানে পিঠের দিককার বিভিন্ন ব্যথাকে আমরা প্রপারলি ডায়াগনোসিস করতে পারি না যে কোথায় হচ্ছে। মানে ঘাড়ে হলে আমাদের মনে হয় যে পিঠের মধ্যে হচ্ছে, বা কোমরে হলে আমাদের মনে হয় সেটা পায়ের দিকে হচ্ছে, যেটা ম্যাডামও খানিকটা আভাস দিলেন যে কোমরে হলে সেটা নিচের দিকে ছড়াতে থাকবে, আর যদি কাঁধে হয় সেটা হাতের মধ্যে দিয়ে ছড়াতে থাকবে। হাতের মধ্যে একটা ঝিনঝিন করা, ব্যথা বা অবশভাব এগুলো থাকবে। তো যাদের এটা হচ্ছে তারা তো ডেফিনেটলি আজকে ফোন করুন, যে তারা যদি ট্রিটমেন্ট শুরু করতে চান বা খানিকটা ট্রিটমেন্ট করেছেন কোনো জায়গায় বা কিছুভাবে, তারপরেও সেটা কাজ হচ্ছে না, তাহলে এখন আপনারা কি করবেন। আসুন, কে রয়েছেন ফোনে একটু জানিয়ে আগে। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন আপনি? স্যার আমি শ্যামল সাধু বলছি আসানসোল থেকে। রমেশ সাধু কোথা থেকে? শ্যামল সাধু আসানসোল। আসানসোল থেকে। আছে, বেশ বলুন শ্যামলবাবু, কি হয়েছে আপনার প্রবলেম? আমি দুদিন ধরে ফোন করছিলাম, তখন আপনার এটা লাইভ ছিল না। হ্যাঁ, আজকে লাইভ আছে। তো আমার আপনার ইউরিনারি ব্লাডারে স্টোন হয়েছে। হুম, তো আমাকে এলোপ্যাথি ডাক্তার আপনার সার্জারি করার জন্য সমস্ত কিছু করে দিয়েছেন। ওকে। আমি টেস্ট সব করিয়ে সব হয়ে গেছে, বললো যে অপারেশন করতে হবে। হুম, তো আমি আপনাদের এই প্রোগ্রাম তো রোজই দেখি, দাদা দেখছি যে আপনার স্টোন বিনা অপারেশনে নাকি ঠিক হয়ে যাবে। হুম। তো এটা কি সম্ভব? আপনার স্টোনের সাইজটা একটু বলতে পারবেন? সাইজটা হচ্ছে 29 mm। 29 mm। আর প্রথম এটা কবে ধরা পড়ে, কতদিন আগে? এটা মাঝখানে হলো ধরা পড়েছে। মাসখানেক আগে ধরা পড়েছে। আচ্ছা দেখুন, প্রথম কথা তো আপনাকে বলবো যে আপনার ব্লাডারে স্টোন রয়েছে না আপনার কিডনিতে স্টোন রয়েছে? না, ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে। বেশ বেশ, যদি আপনার জানা থাকে, আপনি সাইজও জানেন, খুব ভালো। এবার আপনার যদি ব্লাডারে স্টোন রয়েছে, সেটা কিন্তু আপনার বার হওয়ার একটা রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, আপনার স্টোনের সাইজটা একটু বড় আছে, কিন্তু আমি বলবো ভয়ের কোনো কারণ নেই এখানে। আপনার কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া, কোনো ধরনের অপারেশন করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার এই ব্লাডারের যে স্টোন 29 mm আপনি বললেন, সেটা আপনার বার হওয়ার একটা রাস্তা রয়েছে। হয়তো এত বড় স্টোনটা একবারে বেরোবে না, সেটা আমরা মেডিসিনের মাধ্যমে ব্রেকডাউন করব, ছোট ছোট পিস হবে, তারপর সেটা আস্তে আস্তে আপনার ইউরিনেশনের মাধ্যমেই কিন্তু বেরিয়ে যাবে। তার একটা জায়গা রয়েছে। তো আমি আপনাকে বলবো যে আপনি তো অলরেডি মোটামুটি আপনার সব টেস্ট করা হয়ে গেছে, হুইচ ইজ রিয়েলি ভেরি গুড। 7 তারিখে আমাদের আসানসোলের চেম্বার রয়েছে, পরের মাসের 7 তারিখ 7 ফেব্রুয়ারি আমাদের আসানসোলের চেম্বার রয়েছে। আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওখানে প্রেজেন্ট থাকবেন। একটুখানি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যা আপনার রিপোর্টস আপনি করিয়ে নিয়েছেন বা যা প্রেসক্রিপশন আপনার রয়েছে, কী কী ট্রিটমেন্ট আপনার হয়েছে, সেগুলো সাথে করে নিয়ে এসে আপনি একবার একটু ভিজিট করুন। আজকে আপনি যেরকম আপনি জানতে চাইলেন যে সেটা রিমুভ হবে কিনা বা ঠিক হবে কিনা, যখন আপনারও এরকম ঠিক হয়ে যাবে, তখন আমরা আপনার থেকে একটা বাইট নেব আর চেষ্টা করবো আমরা টিভিতে একবার দেখানোর। একদমই। এবং আজকে আমরা যে কথাটা বললাম মাথায় রাখবেন, আপনারা অনেকেই শুনলেন দর্শক হিসাবে, তো আমার মনে হয় আপনাদের মনে থাকবে। তো সেখানে এই যে ট্রিটমেন্টটা হয় বা আয়ুর্বেদের পক্ষে কোনটা সম্ভব নয়, সেটাও আপনারা অনেকটা পরিষ্কারভাবে জানতে পারবেন। এবার আমরা আসি, এই যে আমরা স্পাইনাল স্টেনোসিসের কথা বলছিলাম, এর চিকিৎসা আয়ুর্বেদ কিভাবে করবে, কিভাবে শুরু হবে? প্রথমত দেখুন, চিকিৎসাটা আপনার যখন ব্যথা হবে। আচ্ছা ম্যাডাম, আরেকজন ফোন রয়েছে, একটু আমি নিয়ে নিই, তারপর আসছি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা বলুন, কি হয়েছে দিদি আপনার? আমার হচ্ছে ওই ঘাড়ের পিছন দিকে যন্ত্রণা, আর হাত ওই ঝিঝি করে। এই দেখুন, অনেকক্ষণ কিছু ধরলেই মানে আর ধরতে পারি না। হাতটা অবশ হয়ে যায় না? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এই প্রবলেমটা আপনার? এটা 6 মাস 1 বছর এরকম। 6 মাস 1 বছর? বেশি হচ্ছে। 6 মাসের বেশি। আচ্ছা, আপনার বয়স কিরকম? আমার বয়স 60।
60? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো আপনার ঘাড়ের কোনো এক্সরে রিপোর্ট আপনি করিয়েছেন? না না, কিছুই ডাক্তার দেখানো হয়নি, আর হালকা ভাবে হচ্ছিল, এখন এই আবার ঠান্ডা পড়তে প্রচুর হচ্ছে। আচ্ছা, মানে আগে হালকা ছিল বলে আপনি সেটাকে নেগলেক্ট করেছেন, এখন একটু বাড়াবাড়ি আপনার হয়ে গেছে। একটু আপনাকে বলবো ঘাড়ের একটা এক্সরে রিপোর্ট করার। হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস আপনার হতে পারে, বা আপনার স্পাইনাল স্টেনোসিসও হতে পারে। আগে একটা এক্সরে রিপোর্ট করুন, তাহলে আপনার ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনার সমস্যাটা কোথায় এবং কি সেই সমস্যাটা। আগে সমস্যাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। ব্যথা হচ্ছে বলেই যে সব আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হবে একদমই নয়, বা আপনার সব স্পাইনাল স্টেনোসিস হবে একদমই কিন্তু নয়। আপনার সমস্যাটা কোথায় সেটাকে বুঝতে হবে। আপাতত আপনি যেটা করবেন, বালিশ ছাড়া ঘুমান বা একদম পাতলা বালিশে আপনি ঘুমাবেন। ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না। আর আপনার একটুখানি যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম শেক দিন, শুকনো গরম শেক দিন। আপাতত আপনি এই জিনিসটা করা শুরু করুন। আপনি মেদিনীপুর থেকে ফোন করেছেন, আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে মেদিনীপুরে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হতে পারে। আপনি সেখানে এসে আমাদের সাথে দেখা করতে পারেন। আর এখন আমি যেটুকু বললাম সেটুকু আপনি এখন থেকে একদম শুরু করুন। আচ্ছা, আপনার জন্য আমি বলে দিই একটু, 27 তারিখ এবং 28 তারিখ রেসপেক্টিভলি এই মাসেরই হেরিয়া এবং মেচেদাতে চেম্বার রয়েছে, এবং দুটো জায়গাতেই ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা যাচ্ছেন। যারা মেদিনীপুরের মানুষ মনে করছেন যে হেরিয়া এবং মেচেদাতে এসে দেখানো আপনার পক্ষে সুবিধাজনক, তারা ডেফিনেটলি এই মাসের 27 এবং 28 তারিখ আপনারা চলে আসতে পারেন। এই দুটো চেম্বারে আপনারা দেখাতে পারেন। এছাড়াও খড়গপুর একটা চেম্বার রয়েছে, খড়গপুর হচ্ছে 24 তারিখে চেম্বার রয়েছে। যদি আপনার মনে হয় এই মাসেরই 24 তারিখ, মানে মাত্র 3 দিন পর, সেখানে আজকে লাইভে যাকে দেখছেন ডক্টর এন ভট্টাচার্য, উনিই যাবেন। ওনাকে আপনি কেস হিস্ট্রি মোটামুটি বলেছেন, সুবিধা হবে ওনার জন্য আরও ট্রিট করা। 24 তারিখে আপনি খড়গপুরেও আসতে পারেন, এটাও মেদিনীপুরের মধ্যেকারই চেম্বার। এই চেম্বারগুলো আছে, এবার দেখুন আপনার কোনটা সুবিধে হয়। আর এটা জানবার জন্য আরও বেশি ডিটেল যদি শুনতে চান, তাহলে আপনি এই যে 9830235527 এবং 37 এই দুটো নাম্বারে ফোন করুন। তাতে আপনাকে ওনারা বলে দেবেন। আপনি নাম্বারগুলো লিখে রাখতে পারেন যে দিদিভাই ফোন করেছিলেন, 60 বছর বয়স এবং তার এই ধরনের সমস্যা হচ্ছে, ঠিক যেরকম ধরনের সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আচ্ছা, এবার চলে আসি আবার ট্রিটমেন্টের ইস্যুতে। ট্রিটমেন্টের প্রথমেই যখন আপনার ব্যথা হবে, আপনার মনে হবে কি যে ব্যথা হচ্ছে, তার জন্য ব্যথার ওষুধ আপনি খাবেন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। সাময়িক আপনি অবশ্যই আরাম পাবেন, কিন্তু যদি আপনার যে সমস্যা রয়েছে তার যদি সমাধান না হয়, তাহলে এই সাময়িক আরামটা আপনার হয়তো 1 দিন 2 দিন ঊর্ধ্বে 3 দিন ঠিক থাকবে। তারপর কিন্তু 4র্থ দিন থেকে আবার আপনার ব্যথা শুরু হবে, আবার আপনাকে ব্যথার ওষুধ খেতে হবে। বা আপনার যদি মনে হচ্ছে যে আপনার হাতে পায়ে ঝিঝি ধরছে, আপনি কোনো না কোনো একটা সার্টেন হয়তো নার্ভের ওষুধ আপনি খাবেন, বা আপনি যে ডাক্তারবাবুকে দেখাবেন আপনাকে বলবেন নার্ভের ওষুধ খাওয়া শুরু করুন। তো আপনি যেটা সিমটমস, যেটা আপনি দেখতে পাচ্ছেন বা ফিল করতে পারছেন, আপনি তার চিকিৎসাটা করছেন। সেই জিনিসটা হয়তো আপনার আস্তে আস্তে হয়তো আপনার কম থাকবে, বা কখনো কম কখনো বেশি এরকমভাবে থাকবে। কিন্তু যেখানে আপনার আসল সমস্যাটা, যে আপনার স্পাইনটা আপনার সরু হয়ে যাচ্ছে আর তার জন্য নার্ভের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে বা ব্যথা হচ্ছে, এই জায়গাটাকে যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার ওই রোগটা জাস্ট ধামাচাপা দিয়েই কিন্তু সারা জীবন থেকে যাবে। এবার রইল কথা যে আপনি আয়ুর্বেদে তার কি চিকিৎসা করতে পারেন, বা এনবিপি তার জন্য কি করতে পারে। দেখুন, আমরা ব্যথার জন্য ব্যথার ওষুধ দিতে পারবো না, সেটা আমাদের কাছে নেই। আমরা যেটা করতে পারবো, যে আপনার যেখানে সমস্যা, যে আপনার স্পাইন আপনার দুর্বল হয়ে যাচ্ছে, বা সেটা আপনার ন্যারো হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, বা নার্ভ কম্প্রেসড হয়ে যাচ্ছে, সেই জায়গাটার চিকিৎসা আমরা আপনাকে করতে পারবো। ইনিশিয়ালি আমরা চেষ্টা করবো যে ওরাল মেডিকেশন দিয়ে আপনার যদি সমস্যাটার সমাধান হয়। যদি সেটা খুব লার্জ পর্যায়ে যদি চলে যায়, যে অনেক দিনের আপনার সমস্যা বা অনেকটা আপনার ডেভেলপ হয়ে গেছে, আপনার শরীরের মধ্যে অনেকটা ক্ষতি করে ফেলেছে, সেখানে কিন্তু একটু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হবে, যেটাকে আমরা বডি ডিটক্সিফিকেশন বলে থাকি। আপনার শরীরের টক্সিনটা বার করার জন্য এই পঞ্চকর্মা থেরাপির কিন্তু প্রয়োজন হতে পারে। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। মেদিনীপুর থেকে হাবিবুল খান বলছি। কোথা থেকে বলছেন? কোলাঘাট পূর্ব মেদিনীপুর। কোলাঘাট পূর্ব মেদিনীপুর। কোলাঘাট পূর্ব মেদিনীপুর। নামটা আরেকবার বলুন। হাবিবুল খান। আচ্ছা, হাবিবুল খান, কি হয়েছে আপনার? আমার মায়ের 70 প্লাস বয়স, হ্যাঁ। গত 3-4 মানে শ্বাসকষ্ট খুব প্রবলেম। আচ্ছা, তো শ্বাসকষ্টের প্রবলেম আমরা এলাকা করে করে মানে পেরেশান হয়ে গেছি আমরা। হসপিটাল করে এখানে মানে কোন ডাক্তার, পাঁচশোয়া ডাক্তারের সব দেখি মানে আমার বাড়িতে মায়ের অক্সিজেন সিলিন্ডার আছে, লেবুজার আছে, সেগুলো দিবার পরেও ফেল হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে, অনেকদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, অনেকের কাছে গেছেন, কিন্তু আদতে সে কিছু হয়নি আর কি, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, কি করা যায় আচ্ছা, স্যার? এই সমস্যাটা কি আপনার? মায়ের, না মায়ের মায়ের ওনার মায়ের। ওনার বয়সটা একটু বলবেন? মেয়ে 75। 75। তো আপনি চিকিৎসা করছেন, খুব ভালো কথা, কিন্তু ওনার বুকের কোনো এক্স রে রিপোর্ট করা হয়েছে বা রক্ত পরীক্ষা, অ্যালার্জি কতটা আছে সেগুলো কিছু করা হয়েছে? হ্যাঁ রিপোর্ট আছে, রিপোর্ট অনেক আছে, বছরে 2-3বার রিপোর্ট হয়। আচ্ছা, তো রিপোর্টে কি এসছে, কি সমস্যা হয়েছে ওনার, কেন শ্বাসকষ্ট হচ্ছে ওনার? মানে রিপোর্ট দেখা যায়, দেখছি যে রিপোর্ট গুলো যে ওই অন্য সব ধরুন এই তোমার সুগার টুগার এই সবগুলো, এগুলো সব ভালো আছে। সুগারের কথা নয়, আপনার মায়ের যে শ্বাসকষ্ট হচ্ছে তার জন্য স্পেসিফিক কিছু রিপোর্ট করতে হবে। পিএফটি রিপোর্ট করতে হবে, যেটা হচ্ছে ওনার পালমোনারি ফাংশন টেস্ট হবে, এক্সরে রিপোর্ট হবে বুকের, অ্যালার্জির জন্য একটা আইজিএ রিপোর্ট করতে হবে। শ্বাসকষ্টের কারণটা বুঝতে হবে, সেটা কি অ্যালার্জি বেড়ে থাকার জন্য হচ্ছে, না ওনার নিউমোনিয়ার সমস্যা রয়েছে, না ওনার ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে, কি সমস্যা সেটা না জেনে আপনি কি ট্রিটমেন্ট করবেন, আপনি কি ওষুধ খাওয়াবেন ওনাকে? আপনি যে বলছেন যে নেবুলাইজার বা ইনহেলার, এর মধ্যে তো আর উনি সারা জীবন থাকবে না। এগুলো দিয়ে আপনি ওনার লাংসটাকে জোর করে কাজ করাচ্ছেন। সাপ্লিমেন্টারি ব্যাকআপ। হ্যাঁ, ওনার লাংসটা কাজ করছে না, কাজ করতে পারছে না নিজে থেকে, আপনারা এগুলো দিয়ে ওনাকে জোর করে কাজটা করাচ্ছেন। তো জোর করে সে কতদিন করতে পারবে? আস্তে আস্তে দেখবেন তার পাওয়ারটা বাড়াতে হচ্ছে, ডোজ বাড়াতে হচ্ছে। তো এইভাবে তো ট্রিটমেন্ট করলে হবে না। তো আপনাকে স্পেসিফিক্যালি বুঝতে হবে, হয়তো আপনাকে এইচআরসিটি থোরাক্স করাতে হবে, বা আপনাকে একটা এক্সরে রিপোর্ট বুকের করাতে হবে, পিএফটি রিপোর্ট করতে হবে, আইজি রিপোর্ট করতে হবে, অ্যালার্জি টেস্ট। যদি এগুলো করা হয়ে থাকে খুব ভালো, যদি না করা হয় চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। আপনি কোলাঘাট থেকে ফোন করছেন, মেচেদায় আমাদের চেম্বার রয়েছে, আমার মনে হয় আপনার জন্য সেটা কাছাকাছি হবে। একেবারেই কাছে। এই মাসেরই 28 তারিখে আমাদের চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন ওখানে। বলবো যে এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। অনেকটা ওনার বয়স হয়ে গেছে, আপনি যা মেডিসিন দিচ্ছেন সেগুলো শুধু সাপোর্ট দিয়ে রাখছেন, জিনিসটাকে কিন্তু ঠিক করা হচ্ছে না, মেরামত করা কিন্তু হচ্ছে না। একটু যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বার, আমি বলবো একটু ওনাকে সাথে নিয়ে আসবেন, তাহলে আরো ভালো হবে। মেচেদার চেম্বার হচ্ছে 28 তারিখে। খুব ভালো এটা সুযোগ আপনার জন্য যে ডিরেক্টর স্যার নিজে যাবেন ওই চেম্বারে। আপনি মাকে নিয়েও আসতে পারেন। রিপোর্টগুলো এই যে ম্যাডাম যে বললেন যে পিএফটি রিপোর্ট বা আইজি রিপোর্ট, এগুলো হয়তো করা হয়েছে, কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন না যে রিপোর্ট অ্যাকচুয়ালি কী রয়েছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে যিনি বলেছেন এই রিপোর্টগুলো করতে, কোনো একজন ডাক্তার তো বলেছেন, আর তো আপনি রিপোর্ট করেননি, বললেন আপনি অনেক রিপোর্ট করা হয়েছে। সেই ডাক্তারবাবু দুর্ভাগ্যবশত তিনি আপনাকে বলে বুঝিয়েও দেননি যে কি হয়েছে। কারণ ইন জেনারেল ডাক্তারবাবুরা মনে করেন বিভিন্ন প্যাথিতে যে আপনি কিছু জানেন না, ওই কারণের জন্য আপনাকে বলেও দেয়নি যে কি হয়েছে। উনি ওনার মতো ওষুধ দিয়ে দিয়েছে, কাজে আপনি বুঝতেও পাচ্ছেন। এবার যখন আপনি আরেকজনের কাছে যাচ্ছেন, সে আবার হয়তো একই টেস্ট আরেকবার আপনাকে করাচ্ছে। ফালতু পয়সা খরচা করে লাভ নেই। আপনি চলে আসুন 28 তারিখ মেচেদাতে, কোলাঘাট থেকে মেচেদা একটা স্টপেজ, আপনি আরামসে চলে আসবেন। এসে দেখিয়ে অবশ্যই মার জন্য অন্তত, মানে জীবনের এতটা সময় উনি কাটিয়েছেন, এবার তাকে এই সময়টা অন্তত একটু রিল্যাক্স দিন, কারণ শ্বাসকষ্ট মানে খুব, ইটস ভেরি পেইনফুল। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি আমার যে আজকে টপিকটা খুব ভালো টপিক। আমার কোমরে অ্যাক্সিডেন্ট হচ্ছে 2021 সালে, আমার একটা ট্রেন থেকে পড়ে গেছে। আপনি একটু পরিচয়টা দিন। সোদপুরে। সোদপুর থেকে বলছি আমি। সোদপুর বললে আপনাকে চেনা যাবে এলাকায় গিয়ে, যে সোদপুর ফোন করেছিল? আপনার নামটা বলুন। বিবেক গুপ্ত। হ্যাঁ বলছি, আমি নতুন লাইন পেয়েছি তো। হ্যালো। হ্যালো, নাম বিবেক গুপ্ত। বিবেক গুপ্ত। আচ্ছা বেশ, বিবেক বাবু নমস্কার, স্বাগত, বলুন এবার। পড়ে গেছিলাম 2021 সালে। হ্যালো, হ্যাঁ বলুন। বিবেক গুপ্ত বলছি, আমি ট্রেন থেকে পড়ে গেছিলাম 2021 সালে। 2021 সালে? বাঁদিকের কোমরটা। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। বাঁদিকের কোমরটা খুলে গেছিল পুরোটা, বুঝলেন? আচ্ছা। কোনোভাবে আমি চলেছিলাম, এখানে 10 দিন ঘরে ছিলাম। 2021 সালে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আরজি করে আমার অপারেশন হয়েছে। প্রায় 4-5 বছর হলো প্রায়। এখন দেখছি কি বলুন তো, হ্যাঁ, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। 2-3 মিনিট পরে না আমার মানে প্রত্যেকটা করছে, কোনো জায়গায় দাঁড়িয়ে একটু অ্যাক্টিভ ভাবে দাঁড়াতে পারছি না, কোনো 4-5 বছর পর। হ্যাঁ। আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্টের ফলে তারপরে অপারেশন হয়েছে, অপারেশনের পরে আরজি করে। হ্যাঁ। এখন যে প্রবলেমটা হচ্ছে, আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না। এবার আমি আবার কামাঠিয়া রেখেছিলাম, স্বাগত হসপিটালে রেখেছিলাম কদিন পরে, এবার 2-3 বার গেছিলাম, আবার পাশেই পড়েছে স্বাগত হসপিটাল। হ্যাঁ। ওখানে দেখিয়ে বললো যে কোন রকম ওষুধ দিতে লাগবে না, ওষুধ যখন চলবে না, এখন তুমি ব্যায়াম করতে হবে, থেরাপি করতে হবে। হ্যাঁ। তা আমি
থেরাপি করতে সময় পাই না, বুঝলেন? আমি সকালে 10টায় বেরিয়ে রাত্রে 10টায় আসি, বুঝলেন? সাড়ে 9টা আপনি কি কর্মক্ষেত্রে যাচ্ছেন এখনো? এখন যাচ্ছি, এখন চলছে, এভাবে চলছে মোটামুটি। ওই জন্য আপনি সময় পাচ্ছেন না। আমি একজন ড্রাইভার। হ্যাঁ, ঠিক আছে বিবেক দা, শুনুন ম্যাডাম কি বলছে। আপনার বয়স কিরকম হলো এখন? 56 বছর বয়স। 56 বছর বয়স হলো। এখন ওনার প্রবলেম হচ্ছে উনি বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না, যন্ত্রণা নিশ্চয়ই হচ্ছে, হয়তো বা কিছু এই ধরনের ইরিটেশনস আছে। আচ্ছা, আপনি আমাকে এইটুকু একটু শুধু বলুন যে আপনি যে ব্যায়াম করবেন বা থেরাপি করবেন সেটা কেন করবেন, মানে এখন কি আপনার হয়েছে যার জন্য আপনাকে থেরাপি করতে বলেছে বা ব্যায়াম করতে বলছে? আপনি দাঁড়াতে পারছেন না, আমি এইটুকু বুঝে গেছি, কিন্তু আপনি কেন এই থেরাপি বা ব্যায়ামগুলো কেন করবেন? ওর যা দেখলো যে আজীবন হেভি, খুব দারুণ অপারেশন করেছিল। বলুন আরেকবার। বলছি সাবধান ছিল না, বললো যে অপারেশন, দারুণ অপারেশন হয়েছিল, আমার পুরোটা পাটা খুলে গেছিল। একটা প্লেট আছে আমার পায়ে, একটা প্লেট আছে কোমরে, বাদিকে প্লেটের কোমর আছে। আচ্ছা, আর এখানে একটা প্লেট লাগানো আছে। এই প্লেটটা পরে আবার আমাদের যে আমাদের জেনিতে দেখালাম, যে জেনিতে আমাদের নিজস্ব ডাক্তার আছে, খুলে ফেলতে বলেছে। দেখানোর পর বললো যে প্লেট খুলতে লাগবে না, এখন এইগুলো খোলার দরকারই করো। হ্যাঁ, আর এখন কদিন পর এখন শুধু থেরাপি করতে হবে, শুধু থেরাপি ছাড়া কোনো রকম চলবে না। 12-13টা ব্যায়াম দেখিয়েছিল আমাকে, মানে নিজে ঘরে করতে বলেছিল। হ্যাঁ, 12-13টা করেছিল। এখন আমি সময় পাই না, বুঝলেন স্যার? বেশ, ঠিক আছে, ঠিক আছে, সময় পাই না কি বলুন তো জান। তবে ঠিক আছে। একটা জিনিস বুঝতে পারছি যে এই সমস্ত ডাক্তার বা হসপিটাল যার নাম বললেন, আপনার এখন খানিকটা বিশ্বাস চলে গেছে আর কি। না যাও। আর্যিকর অপারেশন হেভি করেছে। না ভালো হয়েছে। আরজিকর, সাগর দত্ত, আপনি সবই বললেন, সবই ঠিক আছে। এবার কি করা যায়? আপনি আয়ুর্বেদে ফোন করেছেন, দেখা যাক কি করা যেতে পারে আপনার। দেখুন, আপনার একটা অপারেশন অলরেডি হয়ে গেছে, প্লেট বসানো হয়ে গেছে। যদি প্লেট রিমুভের কথা থাকে, যতদূর আমি বুঝতে পারি বা আমি যতটা জানি, আপনাকে যদি প্লেট রিমুভের কথা বলা হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে প্লেটটা রিমুভ করতে হবে। এটা কোনো এরকম না যে আপনার স্কিনের সাথে জিনিসটা মিশে যাবে। আমাদের যখন স্টিচ দেওয়া হয়, কিছু কিছু থ্রেড স্কিনের সাথে মিশে যায়, সেটাকে স্টিচ অফ করতে হয় না, কাটতে হয় না। তো প্লেট একটা ফরেন বডি, সেটা আপনার জোড়া লাগানোর জন্য আপনাকে দেওয়া হয়েছিল। যদি আপনাকে রিমুভ করতে বলা হয়ে থাকে তাহলে আমি যতটা বুঝি সেটা আপনাকে রিমুভ করতে হবে, নয়তো আপনার ভেতরে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন একটা হয়ে যাবে। এবার রইল কথা যে আপনার এখন আরও সমস্যা হচ্ছে, আপনি দাঁড়াতে পারছেন না, আপনি বলছেন আপনি সময় পাচ্ছেন না। দেখুন, আপনার শরীরটা থাকলে না আপনি সব করতে পারবেন, তখন আরও সময় বার করতে পারবেন। আর যদি এখন থেকে বলেন আমার কাছে সময় নেই, তাহলে কিন্তু আর 1-2 বছর পরে আপনি কিন্তু একদম শয্যাশায়ী হয়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন, তখন কিচ্ছু কিন্তু করা হবে না। ব্যায়াম করা তো দূরে থাক, আপনি যে এখন কাজে যাচ্ছেন সেটাও আপনার দ্বারা কিন্তু হবে না। তাই সময় বার করে নিতে হবে। আপনি যদি সকাল 6টা-10টার সময় আপনি বেরোলেন, আপনি বলছেন আপনি যদি সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, সেটা এখন আপনাকে 7টায় ঘুম থেকে উঠতে হবে। উঠে আপনাকে যেটুকু যদি এক্সারসাইজগুলো আপনার মনে হয় করলে ফ্রুটফুল, আপনি আরাম পাচ্ছেন, সেটা করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনারা এতটা ব্যস্ততম জীবন থেকে একটুখানি সময় বার করবেন, আর বার করে আপনার সোদপুর বাড়ি আপনি মধ্যমগ্রাম চেম্বারে এসে আমার সাথে দেখা করবেন, সেটাও আপনি করতে পারেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাদের সেখানে চেম্বার হয়। সময় আপনাকে বার একটু করতেই হবে। একটু আপনার যা রিপোর্টস, প্রেসক্রিপশন রয়েছে, এতদিন অবধি যা হয়েছে সেগুলো নিয়ে এসে একটু দেখা করবেন। আপাতত আপনি যেহেতু বেশিক্ষণ হাঁটতে পারছেন না, আপনি খুব বেশি জোরে হাঁটবেন না, বা সিঁড়ি ওঠানামা আপনি বেশি করবেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা এগুলো আপনি করবেন না। একটু গরম জলে চান করুন, গায়ে একটু রোদ লাগান, একটু নিজের খেয়াল রাখতে হবে, নয়তো আর কয়দিন পর আর কিছুই করার থাকবে না আপনার কাছে। তবে আমার মনে হয় আপনি সোদপুর থেকে মধ্যমগ্রামে আসতে পারবেন, আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও পারবেন। তার কারণ হচ্ছে আপনি নিজে বললেন আপনি গাড়ি চালান। সোদপুর থেকে বেরোবেন, একদম সোদপুর রাস্তা হয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বাঁদিক ডান দিক নেবেন, নিয়ে এনবিপি ইউনানির যে মধ্যমগ্রামে যে হেড অফিস রয়েছে সেখানে আপনি চলে আসলে আপনার ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে। এবং এই ধরনের ট্রিটমেন্ট আমারই এতদিন ওনাদের সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে আমি বহু মানুষকে দেখেছি এই ধরনের ক্ষেত্রে তারা রিল্যাক্সড হন। হ্যাঁ, তার একটা প্রপার ট্রিটমেন্ট হয়। এখন আপনি কি করবেন? এখন ম্যাক্স টু ম্যাক্স আপনাকে প্লেট, আবার আপনি বললেন যে ডাক্তার বলেছে প্লেট রিমুভ করার দরকার নেই। এখন সেটা কি ধরনের প্লেট লাগানো আছে সেটাও দেখা দরকার। এগুলো একটু দেখার দরকার আছে দাদা। বিনোদ দা, আপনি বললেন আপনি আমার অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই, আপনি নাম ধরে আমাকে বললেন। তো যাই হোক, আপনি একবার এসে দেখিয়ে নিন ডাক্তারবাবুদের। আমার মনে হয় আপনি সুস্থ হয়ে, মাত্র 56 বছর বয়স, আপনি এখনও কাজ করছেন, আরও বেশ কত বছর আপনার কাজ করতে হবে, এর জন্য একটু প্রস্তুতি নিন। আমি আরেকজনের ফোন নেব, নিয়ে আমি চেম্বার বলে দেবো, কবে কোথায় কি চেম্বার রয়েছে আপনারা জানবেন। একটু রেডি হয়ে টিভির সামনে থাকুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি হেডিয়া থেকে বলছিলাম, হেডিয়ার কাছাকাছি। আচ্ছা, কি আপনার নাম বলুন?
আমার নামটা পিন্টু সাহু। হ্যাঁ, পিন্টু সাহু, আমার বাড়িটা হেজার কাছাকাছি বাড়ি। আচ্ছা বলুন কি হয়েছে আপনার, বলুন বলুন, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার স্ত্রীর হয়েছে, আমার না, আমার স্ত্রীর পায়ে আঘাত লেগেছিল আজ থেকে 4 বছর আগে, 4 আচ্ছা। বছরের বেশি আগে। হ্যাঁ, আঘাত লাগার পরে সেটা এখন বর্তমানে সেটা অনেক অনেক ডাক্তার দেখিয়েছি আগে, কিন্তু তেমন কিছু মানে হয়নি। হোমিওপ্যাথি, আয়ুর্বেদ আর এলোপ্যাথি সব রকম করিয়েছি। আচ্ছা, ইন্ডিয়াতে আপনাদের চেম্বার হয় এটা জেনে, মানে ডক্টর জি শর্মা উনি আসেন, হুম, এটা শুনেছি। হ্যাঁ, তো উনাকে একটু দেখাতে চাইছিলাম। খুব ভালো। আপনি কোথা থেকে বলছেন আরেকবার একটু বলবেন আমায়? আমি পূর্ব মেদিনীপুরের ইন্ডিয়া থেকে বলছি। হেড়িয়া থেকে? তো হেড়িয়াতে তো চেম্বার রয়েছে দাদা, আপনারা কেন এগুলো একদম। করেন? হুম, আমার থেকে ওখান থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। তাহলে তো হয়ে গেল, তাহলে তো আপনি সামনের 27 তারিখে হেড়িয়াতে চেম্বার রয়েছে। 27 তারিখে? হ্যাঁ, আগামী 27 তারিখ, মানে আজকে তো 21 তারিখ, 22, 23, হ্যাঁ, 24, 25, 26, 27, মাঝখানে 5 দিন বাকি। আচ্ছা, ওটা আমার নামটা লিখে নিন দয়া করে। ও, আমরা নাম লিখতে পারবো না দাদা। আচ্ছা ঠিক একটা আছে, দিকে ঠিক আছে। করলে ভালো হতো, আমি ডবল মাইনে পেতাম, আমি এখানেও প্রোগ্রাম করতাম, এনবিপিরও নাম লিখতাম। সেটা তো আমি এখন করতে পারছি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি একটা কাজ করবেন, এই যে নিচে যে নাম্বার রয়েছে, এই যে 9830235527, আবার এই পাশের নাম্বার 9830235552, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন, এক্ষুনি। আপনি আমাদের যেমন এখানে ফোন করেছেন, এই নাম্বার দুটোতে ফোন করুন, যে কোনো একটাতে আর কি, করে এক্ষুনি আপনি নাম লেখান। স্যার যাচ্ছেন, ডিরেক্টর স্যার থাকছেন হেড়িয়াতে 27 তারিখে, ঠিক আছে? ম্যাডামের থেকে কিছু শোনার আছে? হ্যাঁ, শোনার মানে কেন যন্ত্রণা হচ্ছে, কি ব্যাপার, কোনো মতেই তো কমছে না, এখন খুব কষ্ট পাচ্ছে খুব। দেখুন, প্রথমত আপনার যে উনি চোট লেগেছিল বলেছিলেন, তো যেখানে চোট লেগেছিল সেখানেই ব্যথা হচ্ছে না অন্য কোনো জায়গায় ব্যথাটা ছড়াচ্ছে ওনার? হলো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার যেখানে লেগেছিল সেখানে ব্যথা হচ্ছে নাকি ব্যথা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়? হ্যাঁ, দুটো হাঁটুতে আঘাত লেগেছিল, তার 4-5 বছর হয়ে গেছে, হুম, বুঝতে পারছেন? তারপরে হাঁটুর গোড়ালির ওপরে জ্বালা করে, আর ওপর দিকেও মাঝে মাঝে যন্ত্রণা হয়, আর উঠবুস করতে গেলে খিটের মতো লাগে। উঠবোস করেন কেন বাড়িতে? মানে কোনো উঠতে বসতে গেলে আর কি? কাজ করতে। আচ্ছা আচ্ছা, উঠতে হ্যাঁ। বসতে, হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। দেখুন, আপনার হাঁটুতে সমস্যা রয়েছে, সেটা আপনার চোট লাগার জন্য সমস্যা হচ্ছে, তার থেকে আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হতে পারে, আপনার সন্ধিবাতের সমস্যা হতে পারে। তো কি হচ্ছে বা কি না হচ্ছে সেটা আপনার রিপোর্টটা দেখলে আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি আপনাকে যেটুকু বলবো, যে আপনি এখন পা ভাঁজ করে বসবেন না, বা বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই কাজগুলো আপনি একদমই করবেন না। যে যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম শেক দেবেন, শুকনো গরম শেক দিন, একটু গরম জলে চান করুন, আর একটু গায়ে রোদ লাগান। আপাতত আপনি এই জিনিসটার মধ্যে থাকুন। আর 27 তারিখে বলেই দেওয়া হলো যে 27 তারিখে চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনার সব প্রেসক্রিপশন রিপোর্টস এগুলো নিয়ে এসে দেখা করবেন, কি করবেন কি করবেন না, কিভাবে থাকবেন, কি খাবেন, সবটা আমরা আপনাকে গাইড করব। দেখুন, আগামীকাল হচ্ছে বনগাঁয় চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন বনগাঁ চেম্বারে। 24 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন চেম্বারে। 24 তারিখ আরও দুটো জায়গায় এনবিপির চেম্বার রয়েছে, খড়গপুর এবং বহরমপুর। খড়গপুরে থাকছেন এন ভট্টাচার্যা, আর বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার। 25 তারিখে আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখে আরেকটা চেম্বার রয়েছে গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল থাকবেন। 25 তারিখে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 25 তারিখ জামশেদপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 27 তারিখ এবং 28 তারিখ বলে দিলাম হেড়িয়া এবং মেছেদা, ডক্টর বি শর্মা থাকবেন দুই জায়গাতেই। 30 তারিখ ক্যানিকে চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন। 31 তারিখে বর্ধমানে ডক্টর বি শর্মা থাকবেন। 31 তারিখে মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 31 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, 31শে জানুয়ারি ডক্টর এ হালদার থাকবেন। বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন 1 তারিখে ফেব্রুয়ারির। 1 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 1 তারিখে চেম্বার পুরুলিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 1 তারিখে চেম্বার কোচবিহারে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 2 তারিখে চেম্বার ঝাড়গ্রামে, ডক্টর এ হালদার থাকবেন। 7 তারিখে আসানসোলে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখ কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 9 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 13 তারিখ ফেব্রুয়ারিতে রায়গঞ্জে চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 22
21 এবং 22 গুয়াহাটি এবং শিলচর দুদিনই দু জায়গাতেই ডক্টর বি শর্মা থাকবেন আসামে। 22 তারিখ আগরতলায় চেম্বার, এন ভট্টাচারিয়া থাকবেন। 9 তারিখে ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, এটা মার্চে, এস ঘোষাল থাকবেন। এবং 30-1 চেম্বার আরামবাগে রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। আজকে আর হাতে সময় নেই, এখানে শেষ করতে হবে। অবশ্যই প্রোগ্রাম ফলো করতে পারেন ইউটিউবে, সিটিভিএন একেডি প্লাসে গিয়ে ইউটিউবে প্রোগ্রাম দেখুন। আগামীকাল বৃহস্পতিবার আবার ঠিক রাত 9:30 আবার দেখা হবে। অনেক ধন্যবাদ ম্যাডামকে, ভট্টাচারিয়াকে। নমস্কার আপনাদের সবাইকে।